আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। বাংলাদেশ প্রথমে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিং আমন্ত্রণ জানায়। জবাবে তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 144 রানের মামুলি একটা স্কোর দাঁড় করে। মামুলি বলবো এই জন্য টি-20 এই যুগে কিন্তু 144, 150 বা 160 রান কিছুই না। তো বাংলাদেশ তারপর অল আউট হয়ে যায় 3 বল বাকি থাকতে 138 রানে। তো বাংলাদেশ 6 রানে হারে। তো এই হারের ফলে কিন্তু বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেল। যুক্তরাষ্ট্র 2-0 সিরিজ জয় নিশ্চিত করলো। তো আগামী ম্যাচ বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ। তো আমরা আশা রাখবো বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াবে, যেহেতু বাংলাদেশ যুক্তরাষ্ট্র একটা এই মুহূর্তে নবাগত দল বলবো, কারণ আইসিসি সহযোগী তারা নতুন করে টি-20 একটা স্পেস এরকম। আর বাংলাদেশ তো অনেক আগে থেকে খেলে, 2007 সালে বিশ্বকাপে খেলে, 6 থেকে টি-20 খেলে। তো এরকম একটা দলের সাথে বাংলাদেশের লজ্জাজনক হারেরও কিন্তু অনেক কারণ আছে। তো আমরা অফ ফর্মে আমাদের যে ব্যাটাররা, বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তারা নিয়মিত যদি আপনার একাদশে থাকে, লিটন দাসকে ড্রপ করানো হয়েছে। আমাদের সাকিব আল হাসান, সেও কিন্তু আজকে ভালো ব্যাটিং করেছে। সে কিন্তু টি-20 মধ্যে 5-6 এদিকে ব্যাটিং করে নেয়, তার জায়গায় কিন্তু অনডাউনে ছিল। তো আমাদের কুখ্যাত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন থেকে দলে আসছে, তাকে কিন্তু অনডাউনে দেওয়া হয়। ওপেনিং এর পরে অনডাউনে সে টি-20 ওয়ানডেও টেস্টেও নামে। মুমিনের জায়গা সে দখল করলো। তারপর ওয়ানডে সাকিব 2019 সালে সর্বোচ্চ রান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে করার পরও 600+, সেই ওয়ানডাউনের জায়গাটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তারপরে এখন আমরা দেখি টি-20 মধ্যে আমাদের নাজমুল হোসেন শান্ত, যদিও সে ধারাবাহিক না অফ ফর্মে আছে, বিপিএল তার পারফরমেন্স ভালো না, তাও সে অনডাউনে থাকে। তো আমরা জানি সৌম্য সরকার অনডাউনে খেলে, ওপেনিং খেলে, সে কিন্তু কিছুদিন 6, 7, 8-এও খেলছে। তো নাজমুল হোসেন শান্ত যেহেতু সে স্পিন বল করতে পারে, অলরাউন্ডার ক্যাটাগরিতে সে দলে খেলে। প্রথম টি-20 ম্যাচে সে প্রথম ওভার করা উচিত ছিল, কারণ মাহমুদুল্লাহকে দিয়ে না করিয়ে সে করলে ভালো হতো। আমি পার্সোনাল ভাবে আমি জানি সে নতুন বলে ভালো একটা বলার। আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ কিছুদিন আগে একটা আয়ারল্যান্ডে যে বিশ্বকাপে বাছাই পর্বে সিরিজ খেলছিল, 150 রানের যে একটা জুটি করছিল আয়ারল্যান্ড, সেই জুটি কিন্তু আমাদের অলরাউন্ডার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভাঙছিল। তো সে যদি ওপেনিং বল করে, সে একটা অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবে, যেহেতু মেহেদী হাসান মেরাজ নেই, কালকা শেখ মেহেদীও খেলেনি। তো সে 7-8-এ ব্যাটিং করলে কিন্তু কোনো সমস্যা না। সাকিব যদি অনডাউনে আসে, নাহলে তো যদি অনডাউনে আসলে সাকিব টু ডাউনে আসবে। আর নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত কিন্তু ব্যাটার, ওপেনারও সে। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে কিন্তু তার একটা সেঞ্চুরি আছে, মূলত সেই সেঞ্চুরি দিয়ে কিন্তু সে দলে খেলে। বাংলাদেশ টি-20 দলে সে আসছে, সেই সেঞ্চুরির মধ্যে কিন্তু 7-8টা 6 মারে, অনেকগুলো 4 মারে। তো সেসব কিন্তু আরো অনেকজনের সেঞ্চুরি করে, পারভেজ হোসেন, ইমন বা আরো প্লেয়ারও একটা সেঞ্চুরি করে, তাদেরকে কিন্তু ওইরকম সুযোগ দেওয়া হয় না। লর্ড জর্জ যায় না বলে কিন্তু আমরা নাজমুল হোসেন শান্ত দলে ভাবে সুযোগ পাই। তো আমাদের প্রথমে সৌম্য সরকার প্রথম বলে কিন্তু সে আউট হয়ে যায়। তার যে একটা সোজা বল ধরতে গেলে হাফ বলি, এটা যদি চোখ বন্ধ করে মারে 6 না হলে 4 হবে, সে আলতো করে কিন্তু বলারের হাতে ক্যাচ তুলে দেয়। তো আমরা জানি সৌম্য সরকার কিন্তু কোচের ক্যাটাগরিতে খেলে। কোচ হাতুড়ো সিংহে কিন্তু তাকে খেলায় তার ক্যাটাগরিতে, তার স্পেশাল পাওয়ারে কিন্তু সে দলে খেলে। সৌম্য সরকারের এদিকে কোনো দোষ নেই, সে অনেকদিন ধরে কিন্তু অফ ফর্মে। তো আমরা জানি এনামূলক বিজয়, সৌম্য সরকার, তারা কিন্তু বাউন্স উইকেটে দেশের বাইরে ভালো খেলে। তো এনামূলক বিজয়কে দলে রাখানো হয় নাই, সেই লিটন দাসকে রাখানো হয়েছে। সে ইদানিং ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে নেই। আর বিপিএল কিন্তু এনামূলক বিজয়তে অনেক কম রান করেছে, যেহেতু নাইম শেখ একটু অন্য স্টাইলের ব্যাটার, তাকে কিন্তু টি-20 নেওয়া হয়নি। কিন্তু এনামূলক বিজয়কে দলে নিয়ে না খেলে কেন যে বাদ দেওয়া হলো, সেটা কোনোভাবে কোনো যুক্তিসঙ্গত ছিল না। এছাড়া নুরুল হাসান সোহান কিন্তু ভালো উইকেট রক্ষক ব্যাটার, বিপিএল ভালো করেছে। তো জাকির কিন্তু কালকে একটা সাকিবের বল স্টাম্পিং মিস করেছে। আমি শামীম হোসেন পাটোয়ারির কথা বলবো, সেও যদি থাকতো, সাকিবের একটা বলে কিন্তু একটা ডাইভ দেয় 4 হয়েছে। তো এদিকে 6 রান, 8 রান, 10 রান যদি নুরুল হাসান বা শামীম হোসেনরা ধরে থাকতো, তখন কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা 1 উইকেট 2 উইকেটে জিততে পারতো। কারণ বাংলাদেশ লাস্টে দিয়ে কিন্তু 10টা রান বেশি দিয়ে দেয় মিস ফিল্ডিং এর কারণে, বা আমেরিকার ব্যাটারদের
ভালোভাবে চালিয়ে খেলার কারণে। তো তানজিদ হাসান তামিম তারপর সেও বেশিক্ষণ টিকতে পারে না, সেও আউট হয়ে যায়। তো এত ছোট একটা টার্গেটে খেলতে নেমে 144 রান 145 রানে খেলতে নেমে আমরা এত হার্ড হিটার ব্যাটিং করা লাগবে সেটাও জানা ছিল না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর সে নামার পর কিন্তু ভালো একটা ইনিংস খেলে, যেহেতু একটা লো স্কোরিং ম্যাচ, এদিকে তার স্ট্রাইক রেট এত গণার কারণ নেই, কারণ তার স্ট্রাইক রেট ছিল কিন্তু 105, তার এই ম্যাচটাতে স্ট্রাইক রেট 120 এর নিচে। তো সে কিন্তু 34 বলে 36 রান করে, একটা রান কিন্তু সে নিতে যায়, রান আউটের একটা চান্সও সে পায়, কারণ একটা রান এগুলা কিন্তু আইপিএল আমরা দেখছি ইন্ডিয়ান ব্যাটার অস্ট্রেলিয়া ব্যাটাররা এক রান সিঙ্গেল নেয় না, 4 ছক্কা মারি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে। তো নাজমুল হোসেন তো বলটা টোকা দিয়ে বলারে হাতে রেখে না মিড অফ ফিল্ডারে হাতে রেখে বলটা দৌড় দিল। তো লাস্টে রিপ্লে দেখা গেল যে ডাইরেক্ট থ্রো লাগলে কিন্তু সে রান আউট হতো। তো সে কিন্তু একটা লাইফ পায়, তাও কিন্তু সে তার ইনিংসটা বড় করতে পারেনি, মূলত দুর্ভাগ্যজনক রান আউটের কারণে। কারণ তো ওই দুইটা কিন্তু রানিং বিটিংটা উইকেটে ভালো, তার সাথে কিন্তু আফিফ হোসেন শামীম পাটোয়ারিরা ভালোভাবে দৌড়াতে পারে। গত ম্যাচে কিন্তু তার ভুলে সাকিব আল হাসান আউট হয়েছে, তো এই ম্যাচ আমি বলবো তারই ভুল, নাজমুল হোসেন শান্ত আউট হয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশ ম্যাচ থেকে প্রায় ছিটকে যায়নি, 50-50 যখন সাকিব আউট হয় লাস্টে দিয়ে, সেটা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। সাকিব আউট হওয়ার পরে কিন্তু বাংলাদেশের আর কেউ দাঁড়াতে পারেনি, আর যুক্তরাষ্ট্র কিন্তু তেমন ভালো রান করতে পারেনি। প্রথমে আমি বললাম 150 রানের নিচে তারা করেছে। প্রথম উইকেটে কিন্তু তারা 44 রান করেছে, দ্বিতীয় উইকেট 44 রানে, দ্বিতীয় উইকেটে আগাতারে রিশাদ হাসান জোড়া উইকেট নেয় একই ওভারে। তারপর তাদের জ্যাক্স 34 বলে 35 রান করে, স্ট্রাইক রেট ছিল 102, আহামরি না। কুরি অ্যান্ডারসন সুবিধা করতে পারেনি, 10 বলে 11 রান করে। হারমিত সিং গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, যে 12 বলে 30 এর মতো রান করেছিল, ম্যাচটা জিতেছিল, সেও কিন্তু এই ম্যাচে 2 বলে 0 রান করে আউট হয়ে যায়। তো তারা কিন্তু আহামরি তেমন রান করেনি। বাংলাদেশের বলাররা কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করেছে, বিশেষ করে শরীফুল হোসেন 2টি উইকেট লাস্টের 1 ওভারে। তানজিদ সাকিব 4 ওভারে 23 রান দিয়েছে, কোনো উইকেট যদিও পায়নি, সেই ইকোনমিক্যাল ছিল। 5.75 রান রেটের গড় ছিল, 6-এরও কম। টি-20-র মধ্যে এটা অবিশ্বাস্য। মোস্তাফিজুর রহমান 4 ওভারে 31 রান দিয়ে 2টি উইকেট নেয়। সাকিব আল হাসান 4 ওভারে 35 রান দেয়, লাস্ট ওভারটা সে অনেক ভালো করে, প্রথম দিকে একটু রান বেশি খরচ করে। রিশাদ হাসান 4 ওভারে 21 রান দেয়, সবচেয়ে কম ইকোনমিক্যাল বলার বাংলাদেশের পক্ষে। সেখানে তার প্রথম ওভারে জোড়া উইকেট ধাক্কা দেয়, নাইলে কিন্তু যুক্তরাষ্ট্রের রানটা আরো বেশি হতে পারতো, কারণ তারা প্রথম 2টি উইকেট পড়ার পরে কিন্তু একটু স্ট্রাগল করে আস্তে আস্তে খেলেছে। তো বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা ইজি জয়লাভ করার ম্যাচে ছিল। বাংলাদেশ ম্যাচের মধ্যে ছিল, লাস্টের 20-25 রান নিতে কিন্তু বাংলাদেশের কোমর ভেঙে যায়, কারণ টেলেন্ডাররা কি বলবো, মাহমুদুল্লাহ রিয়াদ 4 বলে 3 রান, জাকির আলী অনিক সে 5 বলে 4 রান করে আউট হয়ে যায়। রিশাদ হোসেন চেষ্টা করেছিল, সে কিন্তু লাস্টে দিয়ে যদি সে ওই শটটা না খেলতো, ক্রস না খেলতো, সে দাঁড়িয়ে খেললে কিন্তু ম্যাচটা বের করা আনানো সম্ভব ছিল, কারণ আমরা জানি তার হাতে অনেক মার আছে, ছক্কা মারতে পারে। তো রিশাদ হোসেন এই ভুলটা না করলে কিন্তু সোজা মেরে খেললে বাংলাদেশ জিততেও পারত। তো বাংলাদেশ পরের ম্যাচে তাদের হোয়াইট ওয়াশ মিশন ঠেকাতে নামবে শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আমরা শক্তিশালী এই জন্য বলবো, যুক্তরাষ্ট্রের যে প্লেয়ার গত ম্যাচে 100%, সব তাদের নিজের দেশের কোনো প্লেয়ার ছিল না, সব বাহিরের। বিশেষ করে ইন্ডিয়ার পাকিস্তানের অনেক ক্রিকেটার আছে। আলী খান যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আজকের ম্যাচে, পেস বোলার, এরকম বাংলাদেশের কোনো পেস বোলার অনেকদিন ধরে ম্যান অফ দ্য ম্যাচ হয় না, আমরা দেখি না। সব গত ম্যাচে হরমিত সিং ইন্ডিয়ান বংশগত, সেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এই পেস বোলার যদি বাংলাদেশ না খেলতে পারে, নেপালে কিন্তু আচ্ছা ভালো পেস বোলারও আছে, নেপালে কিন্তু 6 বলে 6টা ছক্কা মারানোর প্লেয়ার আছে। সন্দীপ লাবুসানে সে কিন্তু খেলতে পারবে না। তো এখন প্রশ্ন, বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে নেপালের সাথে কিরকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কি না, নাকি হারে। তারপর আছে নেদারল্যান্ড, তারা কিন্তু শক্তিশালী, গত টি-20 বিশ্বকাপ আফ্রিকা তাদের কাছে আসছে, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ তাদের কাছে আসছে। তো বাংলাদেশ ভালো কিছু করবে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।